বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, ফুটিবিলি উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, ওখান থেকে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। আজকে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করতে প্রথমে আমরা জানি পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তাহলে এখানে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1। তাহলে এখানে দেখো আমাদের 1 এটা হলো শক্তি স্তর, আর s অরবিটাল, s হলো উপশক্তি স্তর। একইভাবে হাইড্রোজেনের পরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, যার কারণে ইলেকট্রন বিন্যাস হলো 1s2, অর্থাৎ এখানে ইলেকট্রন দুইটা। তাহলে 1s অরবিটালে 1s2। তারপর হলো লিথিয়াম, এখানে দেখো 1s অরবিটালে দুইটা ইলেকট্রন, তারপর হলো 2s অরবিটালে একটা ইলেকট্রন। তাহলে এখানে দেখো একটা জিনিস মনে রাখবা, এখানে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। তারপর p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টা। তারপর d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টা। তারপর হলো f ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টা। তাহলে এখন দেখো আমাদের লিথিয়ামের ক্ষেত্রে যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা 3, তাহলে 1s অরবিটালে 2টা ইলেকট্রন, তারপর 2s অরবিটালে একটা ইলেকট্রন। এরপর হলো লিথিয়াম হবে বেরিলিয়ামের ক্ষেত্রে 4, তাহলে 1s অরবিটালে 2টা ইলেকট্রন, 2s অরবিটালে 2টা ইলেকট্রন। এরপর হলো বোরনের পারমাণবিক সংখ্যা 5, তাহলে এখানে ইলেকট্রন 5, তাহলে 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা। তারপর হলো 3p, 2s অরবিটালে একটা, 2p অরবিটালে একটা। এরপর হলো কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস 1s অরবিটালে 2টা ইলেকট্রন, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 2টা। এরপর হলো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 3টা। এরপর হলো অক্সিজেন 8, তাহলে এখানে দেখো 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 4টা। এরপর হলো ফ্লোরিনের 9, তাহলে এখানে দেখো 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 5টা। তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দেখো s অরবিটালে সর্বোচ্চ এখানে দেখো 2টা করে ইলেকট্রন, তারপর s অরবিটালে এখানেও দেখো সর্বোচ্চ 2টা, p অরবিটালে এখানে দেখো একটা, এখানে হলো 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে হলো 5টা। তাহলে এর পরেরটাতে কি 6টা। তাহলে এরপরে ফ্লোরিনের পরে নিয়ন, তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখো। তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাসে হলো পারমাণবিক সংখ্যা 10, তাহলে এখানে 1s2, 2s2, 2p6। এরপর নিয়নের ফলে সোডিয়াম ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 11, 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 6টা। তাহলে এখানে দেখো আর p অরবিটালে আর ইলেকট্রন নাই। এরপর হলো কোথায় যাবে? 3s অরবিটালে একটা। এরপর হলো সোডিয়ামের ফলে ম্যাগনেসিয়াম, তাহলে এখানে হলো 12, তাহলে দেখো 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 6টা, 3s অরবিটালে 2টা। এরপর ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা 13, তাহলে এখানে দেখো 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 6টা, 3s অরবিটালে 2টা, তারপর 3p অরবিটালে একটা। এরপর হলো অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, তাহলে 14, তাহলে 14। এরপর এখানে দেখো সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। তাহলে 1s অরবিটালে 2টা ইলেকট্রন, 2s অরবিটালে 2টা ইলেকট্রন, 2p অরবিটালে 6টা, 3s অরবিটালে 2টা, 3p অরবিটালে 2টা। এরপরে সিলিকনের পরে ফসফরাস, তাহলে ফসফরাস 15, তাহলে 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 6টা, 3s অরবিটালে 2টা, 3p অরবিটালে 3টা। এরপর দেখো সালফার পারমাণবিক সংখ্যা 16, তাহলে এখানে 1s অরবিটালে 2টা, 2p অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 6টা, 3s অরবিটালে 2টা, 3p অরবিটালে 4টা। এরপর হলে ক্লোরিনের 17,
তাহলে দেখো 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 6টা, 3s অরবিটালে 2টা, 3p অরবিটালে কয়টা 5টা। এরপর দেখো আর্গন, আর্গনের 18, 1s অরবিটালে 2টা, 2s অরবিটালে 2টা, 2p অরবিটালে 6টা, 3s অরবিটালে 2টা ইলেকট্রন আর 3p অরবিটালে 6টা ইলেকট্রন। তাহলে এখানে দেখো 1 থেকে 18 পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাসগুলোতে এখানে আমরা 2n স্কোয়ারের দেখো 2n স্কোয়ার এই সূত্রটা কি করে, এই সূত্রটা সমর্থন করে। এর পরেরটাতে গিয়ে একটু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। তাহলে এখন দেখো আমরা যখন পটাশিয়ামের ক্ষেত্রে যাই তখন সেই ক্ষেত্রে আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19। তাহলে এখন দেখো এই পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এখানে দেখো তাহলে পটাশিয়ামকে কে দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এর পারমাণবিক সংখ্যা 19। তাহলে এখানে দেখো ইলেকট্রন বিন্যাসটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে দেখো এতটুকু পর্যন্ত স্বাভাবিক নিয়মে। এরপর দেখো আমরা এখানে দিতে পারি 3d আর একটা হলো কি 4s। তাহলে এখন দেখবা 3d তে ইলেকট্রন যাবে নাকি 4s ইলেকট্রন যাবে। তাহলে আমরা যদি এখানে 2n স্কোয়ারের সূত্র যদি দেখি তাহলে n সমান যদি কি হয় 1 হলে তাহলে আমরা 2 ইন্টু 1 স্কোয়ার সমান 2 ইন্টু 1 সমান 2। আবার n সমান যদি 2 হলে তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু 4 ইন্টু 8। তারপর n সমান যদি 3 হয় তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু 9 সমান 18। n সমান 4 হলে 2 ইন্টু 4 স্কোয়ার 2 ইন্টু 16 32। তাহলে এখন দেখো যদি 2n স্কোয়ারের সূত্র যদি সমর্থন করা হয় n সমান যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন। এরপর যদি n এর মান 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টা 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 18টা, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 32টা। এখন দেখো আমাদের সেই অনুসারে আমরা যদি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের এখানে 4s এ যাওয়ার কোনো দরকার নেই। এখানে সঠিক ইলেকট্রন বিন্যাসটা হবে 3d তে 0 তারপর হলো কি 4s এ 1। অর্থাৎ এখানে দেখো এই পর্যন্ত এখানে 2টা ইলেকট্রন 2 2 4 4 আর 6 কত 10 10 আর 2 12 12 আর 6 18। তাহলে এর পরবর্তী ইলেকট্রনটা আমাদের এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা 19 তাহলে ইলেকট্রনও 19টা। তাহলে এর পরবর্তী ইলেকট্রন কি 3d তে যাবে নাকি 4s এ যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই 2n স্কোয়ারের এই সূত্র দিয়ে আমরা যদি কি অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে ব্যাখ্যা করা যাবে না। এই ক্ষেত্রে একটা আহ্বান নীতি অনুসরণ করতে হবে। আমরা জানি আহ্বান নীতি অনুসারে যদি নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন গমন করবে এরপর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে। তারা কি বলছি আহ্বান নীতি অনুসারে আমরা কি জানি প্রথমেই ইলেকট্রন গমন করবে কোথায় সর্বনিম্ন শক্তি স্তরে, এরপর হলো উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে। তাহলে এখন আমাদের জানতে হবে এখন 3d নিম্ন শক্তি স্তর নাকি 4s নিম্ন শক্তি স্তর, এই জিনিসটা আগে জানতে হবে। তাহলে আমরা সেটাকে একটু দেখি। তাহলে এখানে দেখো 3d কে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে। তাহলে এখানে দেখো n সমান 3। এখানে হলো nটা হলো ওই 3টা হলো n এর মান আর d-টা হলো কিসের মান l এর মান। তাহলে এখানে l কত, তাহলে সেই ক্ষেত্রে l সমান যদি কতটা যদি বের করতে চাও তাহলে s সমান যদি কি হলে s এর ক্ষেত্রে l সমান 0। তারপর হলো p এর ক্ষেত্রে l সমান 1, d এর ক্ষেত্রে l সমান 2 আর f এর ক্ষেত্রে l সমান 3। তাহলে এই জিনিসগুলো জানতে হবে। তাহলে এখানে দেখো যদি s এর ক্ষেত্রে আমরা l এর মান পাচ্ছি কত 0 আর p এর ক্ষেত্রে l সমান 1, d এর ক্ষেত্রে l এর মান 2 আর f এর ক্ষেত্রে l এর মান 3। তাহলে এখন দেখো সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু আমাদের আছে 3d তাহলে 3টা n এর মান, তাহলে l সমান কত হয়, তাহলে এখানে দেখো d এর ক্ষেত্রে l সমান 2, তাহলে এখানে যদি আমরা l এর মান 2 বসাই এখন যদি n আর l যোগ করলে কত হয় 3 + 2 = 5। আবার একইভাবে আমরা যে 4s একটা বের করি
4s এটার যদি বের করি তাহলে n সমান হলো 4 আর l সমান কত 0। এখানে দেখা s এর ক্ষেত্রে l এর মান 0। এখন যদি আমরা দুটোটা যোগ করি n প্লাস l যদি হয় তখন সেক্ষেত্রে 4 প্লাস 0 সমান কত 4 আর 0 যোগ করলে 4। তাহলে এখানে দেখো খেয়াল করে দেখো এখানে দেখো 3Dর ক্ষেত্রে n প্লাস l যোগ করলে আমরা পাচ্ছি কত 5 আর 4s এর ক্ষেত্রে আমরা l যোগ করলে আমরা পাচ্ছি 4। তাহলে এখানে দেখো সর্বনিম্ন কোনটা, তাহলে এখানে আমরা দেখছি 4 হলো ছোট 5 হলো কি বড়। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে n প্লাস l যোগ করে যদি যেটা সর্বনিম্ন হবে সেটা হলো নিম্ন শক্তি স্তর আর বড়টা হলো উচ্চ শক্তি স্তর। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি 4sটা হলো নিম্ন শক্তি স্তর আর 3Dটা হলো উচ্চ শক্তি স্তর। তাহলে আমরা সেই জন্য এখানে দেখো 3Dতে ইলেকট্রন না গিয়ে 4s ইলেকট্রন গমন করছে। তাহলে এখানে দেখো প্রশ্ন কয়েক ধরনের প্রশ্ন হয়। একটা হলো পটাশিয়ামের ক্ষেত্রে 3Dতে অরবিটে ইলেকট্রন প্রবেশ না করে 4s কেন ইলেকট্রন প্রবেশ করে, তাহলে এরকম প্রশ্ন হতে পারে। তাহলে এইভাবে ব্যাখ্যাটা দিতে হবে। এরপর আরেক ধরনের প্রশ্ন হয় অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে 2n² সমর্থন করে না কেন, তাহলে সেক্ষেত্রেও আমাদের এখানে ওই ব্যাখ্যাগুলো দিতে হবে। 2n² এখানে সমর্থন করবে না, এখানে ওই আহ্বান নীতিটা এখানে কি হবে অ্যাপ্লাই করতে হবে আর এখানে ওইভাবে ব্যাখ্যা করতে হবে। আগে প্রথম ইলেকট্রন গমন করবে কোথায়, নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে, এরপর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে। এখন আসি এরপরে পটাশিয়ামের ক্ষেত্রে গেল। এখন আসি পটাশিয়ামের পরে পারমাণবিক সংখ্যা 20 যেটা হলো কি ক্যালসিয়াম। তাহলে 20, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 এখানে খালি থাকবে 4s2। এরপর দেখো এখানে 4s পূর্ণ হলে তারপর 3d ইলেকট্রন গমন করবে। এরপর হলো ক্যালসিয়ামের পরে অ্যাসকার্ডিয়াম 21। তাহলে একইভাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 এখানে একটা ইলেকট্রন গমন করবে। এরপর 4s2 দেখো আগে প্রথমে 4s ইলেকট্রন পূর্ণ হবে তারপর 3d ইলেকট্রন গমন করবে। এরপর অ্যাসকার্ডিয়াম হবে ভ্যানাডিয়াম টাইটানিয়াম। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 এখানে দেখো 3p6 পর্যন্ত এখানে একই থাকবে, শুধু এখানে পরিবর্তন হবে 3d এখানে একটা বাড়বে। এরপর টাইটানিয়াম হবে ভ্যানাডিয়াম সেটার ক্ষেত্রে একইভাবে ইলেকট্রন গমন করবে 1s2 2s2 তারপর হলো 2p অরবিটালের 6টা 3s2 3p6 তারপর হলো 3d3 4s2। এরপর দেখো ক্রোমিয়াম, এটা একটু ব্যতিক্রম আছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। তাহলে এখানে দেখো আমরা এটার ক্ষেত্রে এসে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে এখানে দেখো 3d3, তাহলে এখানে 3d4 হওয়ার কথা না, কিন্তু এখানে 3d4 হবে না, এখানে হবে 3d5। তাহলে এখানে কারণটা কি, তাহলে এখানে একটা দেখো s অরবিটালে ইলেকট্রন থাকতে হবে সর্বোচ্চ কত 2টা। তাহলে এর অর্ধপূর্ণ যদি হয় তাহলে অর্ধেক হলে একটা, 6 এর অর্ধেক 3, 10 এর অর্ধেক 5, তারপর হলো 14 একক 7। তাহলে এখানে দেখো এগুলো হলো পূর্ণ আর এগুলো হলো অর্ধপূর্ণ। তাহলে এখানে দেখো যদি আর একটা ব্যতিক্রম হলো যদি কোনো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ হয়, এখানে উপশক্তি স্তরে যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয় সেই ক্ষেত্রে ইলেকট্রনগুলোর স্থিতিশীলতা বেশি। তাহলে এখানে যদি আমাদের যদি এখানে যদি 3d4 হতো 3d4 তারপর 4s2 যদি এটা হতো সেক্ষেত্রে দেখো এটা তো হলো d এর অর্ধেক 5, তাহলে এখানে এটা অ্যাপ্লাই হচ্ছে অর্ধপূর্ণ।
তার 4s এর অর্ধেক হলো কত 1। তাহলে এখানে দেখো দুটোটা কিন্তু অর্ধপূর্ণ। আর এটার ক্ষেত্রে দেখো 3D এর ক্ষেত্রে এটা কি অপূর্ণ, এটা পূর্ণ না অর্ধপূর্ণ না। আবার এখানে দেখো 4s এর ক্ষেত্রে এটা পূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে একটা শর্ত পূরণ করতেছে আর একটা শর্ত পূরণ করতেছে। আবার এটার ক্ষেত্রে দুটোটা শর্ত পূরণ করতেছে, অর্থাৎ দুটোটা অর্ধপূর্ণ। তাহলে যদি কোনো ইলেকট্রন বিন্যাসের পূর্ণ বা ইলেকট্রন বিন্যাসগুলো কি পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রনগুলো স্থিতিশীলতা বেশি, সেই জন্য ক্রোমিয়াম আর আরেকটা হলো কপার 29, এই দুইটা ইলেকট্রন বিন্যাসগুলো একটু ব্যতিক্রম। তাহলে এখানে কি ওই স্থিতিশীলতা বেশি হওয়ার কারণে 3D 4 না হয়ে 3D 5 এবং 4s1 এভাবে হয়। এরপরে হলো তোমার ফুসিস হলো কি ম্যাগনেনিজ। তাহলে একইভাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। এরপরে ম্যাগনেনিজ, তারপর হলো আয়রন 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এরপর হলো কোবাল্ট 27, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d7 4s2। এরপরে কোবাল্টের ফলে নিকেল 28, এখানে দেখো নিকেল 28। তাহলে একেবারে দেখো 1s2 2s2, তারপর হলো 2p6 3s2 3p6 3d, এখানে 7 ছিল, এরপর 3d8 4s2। এরপর নিকেলের পর কপার, এই কপারটাও একটু ব্যতিক্রম 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে দেখো 3d9 না হয়ে এটা হবে 3d10 4s1। তাহলে এখানেও দেখো একইভাবে আমরা যদি এখানে 3d9 দিই তাহলে এটা অপূর্ণ থেকে যাচ্ছে, সেই জন্য আমাদের 3dটা পূর্ণ করে ফেলছি, অর্থাৎ 3d10 আর 4s1, অর্থাৎ এটা পূর্ণ এটা অর্ধপূর্ণ। তাহলে এখানে এই 3d9 এবং 4s2 এটার সাথে এটা স্থিতিশীলতা বেশি, কারণ এখানে হলো দুইটাই, একটা পূর্ণ একটা অর্ধপূর্ণ, আর এখানে হলো এটা পূর্ণ এটা পূর্ণ, যার কারণে এটার সাথে এটা বেশি স্থিতিশীলতা বেশি, যার কারণে এখানে ইলেকট্রন বিন্যাস এখানে 3d9 4s2 না হয়ে হবে কি 3d10 এবং কি 4s1। এটা হলো কি জন্য, এটা পূর্ণ হচ্ছে সেই জন্য। এরপর হলো জিঙ্ক 30, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 তারপর 4s2। তাহলে এই এখানে 1 থেকে পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো দেখালাম। তাহলে এর পরবর্তী ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবেই হবে। তাহলে এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো আহ্বান নীতি। আহ্বান নীতিটা কি, তাহলে আমরা জানি কি প্রথমেই সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে, এরপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করবে। এরপর আরেকটা হলো ব্যতিক্রম কি, যদি কোনো ইলেকট্রনের ক্ষেত্রে কি হয় পূর্ণ বা অর্ধপূর্ণ হয় সেক্ষেত্রে স্থিতিশীলতা বেশি, সেক্ষেত্রে সেটাও একটু খেয়াল রাখতে হবে। এরপরে এইভাবে যদি, তারপর হলো পটাশিয়ামের ক্ষেত্রে এখানে 3d অরবিটাল না গিয়ে 4s এখানে ইলেকট্রন গমন করলো, সেই ব্যাখ্যাটা, অথবা সেটা 2n² এর ওই সূত্রটা কেন সমর্থন করে না সেটার ব্যাখ্যাটা করলাম। আশা করি এই ইলেকট্রন বিন্যাসের এই সমস্যাগুলা তোমরা সমাধান করতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ইলেকট্রন বিন্যাসের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।